1857 সাল, চারদিকে বারুদের গন্ধ আর বিপ্লবের গর্জন। আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন এক জ্বলন্ত অধ্যায় প্রবেশ করব যা আজও শিরায় শিরায় রক্ত গরম করে দেয়। ইতিহাস আমাদের নিয়ে যাবে এক অবিস্মরণীয় ত্যাগের চাক্ষুষ প্রমাণের দিকে, ঝাঁসির চিরন্তন শিখা রানী লক্ষ্মীবাঈর আত্মত্যাগ। এই কথাগুলো একটু মন দিয়ে শোনা যাক। আমি একজন নারী হিসেবে লড়িনি, আমি এমন এক শিখা হয়ে লড়েছি যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোভে নিভে যেতে অস্বীকৃতি জানিয়েছিল। শুধু একবার ভাবুন, পিঠে নিজের অবুঝ সন্তান বাঁধা, আর তিনি বলছেন, আমার চোখের দিকে তাকান যখন আমি ব্রিটিশদের সারিতে আক্রমণ চালাচ্ছি। এটা শুধু কয়েকটা শব্দ নয়, এটা ছিল রানী লক্ষ্মীবাঈর অকুতোভয় মানসিকতার একদম জীবন্ত একটা প্রমাণ। তার চোখে পরাজয়ের কোনো ভয় ছিল না, ছিল শুধু মাতৃভূমির জন্য এক তীব্র উন্মাদনা। অধ্যায় ১, ঝাঁসির গর্জন। আচ্ছা, অনেকেরই মনে হতে পারে রানীর এই লড়াইয়ে মৃত্যু মানেই তো সব শেষ, তাই না? কিন্তু আসলে তা নয়। এটা ছিল আক্ষরিক অর্থেই একটা পরাধীন জাতির নতুন করে জেগে ওঠার প্রথম গর্জন। অধ্যায় ২, সাম্রাজ্যের লোভ। তো এই পুরো পরিস্থিতিটা আসলে তৈরি হলো কিভাবে? এর জন্য একটু অতীতে যাওয়া যাক। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো ভারতে এসেছিল স্রেফ দাড়িপাল্লা হাতে বাণিজ্য করতে। সোনার পাখি বলে পরিচিত এই ভারতবর্ষে তারা ব্যবসা শুরু করেছিল। কিন্তু সেই দাড়িপাল্লার জায়গাটা কখন যে তলোয়ার দখল করে নিল, আর তারা গোটা ভূখণ্ডকে শিকলে বাঁধার স্বপ্ন দেখতে শুরু করল, সেটাই এক বিশাল ইতিহাস। আর এই তলোয়ারের সবচেয়ে ধারালো রূপটা ছিল লর্ড ডালহৌসির অত্যন্ত সুপরিচিত সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। সহজ কথায়, কোনো রাজার যদি নিজের সন্তান না থাকে, তবে তার মৃত্যুর পর সেই রাজ্য সোজা ব্রিটিশ সাম্রাজ্যের পকেটে চলে যাবে। রাজা গঙ্গাধর রাওয়ের মৃত্যুর পর রানী লক্ষ্মীবাঈ যখন দামোদর রাওকে দত্তক নিলেন, ব্রিটিশরা সেই উত্তরাধিকারীকে মানতেই চাইল না। উদ্দেশ্য একদম পরিষ্কার, ঝাঁসি দখল। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটটা দেখলে অবাক হতে হয়। একদিকে ভারতবর্ষের রাজারা নিজেদের মধ্যে ক্রমাগত দ্বন্দ্বে লিপ্ত, রীতিমতো বিভক্ত, আর অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা ঠিক এই বিভাজনের সুযোগটাই পুরোপুরি কাজে লাগাচ্ছিল। এই ভেতরের ফাটলগুলো ব্যবহার করে তারা একটার পর একটা রাজ্য দুর্বল করে পুরো উপমহাদেশে নিজেদের আধিপত্য বিস্তার করতে শুরু করে। অধ্যায় ৩, 1857 সালের মহাবিপ্লব। এই যে এত ক্ষোভ, এত রাগ জমা হচ্ছিল, তার চূড়ান্ত বিস্ফোরণ ঘটল 1857 সালে। এটা শুধু ক্যালেন্ডারের একটা সাল নয়, এটা ছিল বহুকাল ধরে জমে থাকা রাগ এবং পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক সম্মিলিত গর্জন। ঘটনাগুলির গতিপ্রকৃতি দেখলে বোঝা যায় সবকিছু কত দ্রুত, একেবারে ঝড়ের বেগে ঘটছিল। রাজা গঙ্গাধর রাওয়ের মৃত্যু থেকে শুরু করে 1857 শুরুতে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের সেই বিদ্রোহের স্ফুলিঙ্গ, তারপর দেখতে দেখতে 1858 শুরুতে জেনারেল হিউ রোজের ঝাঁসি অবরোধ এবং মাঝামাঝির সময়ে গোয়ালিয়র দুর্গ দখল। প্রতিটি ঘটনাই ছিল এক একটি রক্তাক্ত অধ্যায়। আর ঠিক এই ঝড়ের মধ্যে ব্রিটিশদের কাছে একটা অত্যন্ত স্পষ্ট বার্তা পৌঁছায়, আমি আমার ঝাঁসি দেব না। মাত্র কয়েকটা শব্দ, কিন্তু এর ওজন কতখানি সেটা নিশ্চয়ই অনুমান করা যায়। নিজের মাতৃভূমিকে কোনোভাবেই শত্রুর হাতে তুলে না দেওয়ার এক মায়ের যে তীব্র প্রত্যাখ্যান, তা এই কথাগুলোর পড়তে পড়তে মিশে আছে। জেনারেল হিউ রোজের বিশাল সেনাবাহিনী যখন ঝাঁসির দুর্গ পুরোপুরি ঘিরে ফেলল, তখন প্রমাণ হলো একজন নারীর সাহস ঠিক কতটা বিশাল হতে পারে। পিঠের সন্তানকে শক্ত করে বেঁধে অবরুদ্ধ দুর্গ থেকে বাঁচার জন্য তিনি প্রাচীর থেকে সোজা যে দুঃসাহসিক লাফটি দিয়েছিলেন, তা আক্ষরিক অর্থে অবিশ্বাস্য। এরপর তিনি কালপির দিকে অগ্রসর হন এবং লড়াই চালিয়ে যান। অধ্যায় ৪, গোয়ালিয়রের শেষ যুদ্ধ। ইতিহাসের এই চূড়ান্ত এবং মর্মান্তিক অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গোয়ালিয়রের এই যুদ্ধক্ষেত্রেই রানীর বীরত্বের চরম পরীক্ষাটি হয়েছিল। যুদ্ধক্ষেত্রের এই দৃশ্যটা একটু কল্পনা করার চেষ্টা করি। গায়ে কাঁটা দিয়ে ওঠে। রানীর সবচেয়ে বিশ্বস্ত এবং সাহসী যোদ্ধারা ততক্ষণে শহীদ হয়েছেন। তিনি চারপাশ থেকে শত্রুদের দ্বারা অবরুদ্ধ। শরীরে অসংখ্য গভীর ক্ষত, অবিরাম রক্ত ঝরছে, তবুও তার হাতের তরবারিটা বজ্রপাতের মতো চমকাচ্ছে। তিনি লড়ছেন একদম এক নিঃসঙ্গ আহত সিংহীর মতো। কিন্তু হঠাৎই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা, যা পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। যুদ্ধের ময়দানে একটা ছোট নালা পার হওয়ার সময় রানীর নতুন ঘোড়াটা হঠাৎই অবাধ্য হয়ে উঠল।
কিছুতেই সামনে এগোবে না। এই একটা মাত্র দুর্ভাগ্যজনক মুহূর্ত, একটা সামান্য বাধা তাকে যুদ্ধক্ষেত্রে মারাত্মকভাবে অরক্ষিত করে ফেলল। আর ঠিক সেই সুযোগটাই নিল এক ব্রিটিশ সৈন্য। পেছন থেকে করা এক কাপুরুষোচিত হামলায় রানী মারাত্মকভাবে আহত হলেন। তিনি পাল্টা আঘাত করে সেই সৈন্যকে শেষ করে দিলেও নিজের শরীরের অসংখ্য ক্ষত আর সামলাতে পারলেন না। অসীম সাহসী এক বীরের শরীর অবশেষে মাটিতে লুটিয়ে পড়ল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে এক সাধুর কুটিরে শুয়ে তিনি তার অনুসারীদের শেষ একটা নির্দেশ দিয়েছিলেন, ইংরেজরা যেন আমার শরীর ছুঁতে না পারে। নিজের সম্মান এবং মর্যাদার ব্যাপারে তিনি এতটাই আপোষহীন ছিলেন যে মৃত্যুর পরেও যেন ব্রিটিশদের অপবিত্র হাত তাকে স্পর্শ করতে না পারে, সেটাই ছিল তার শেষ ইচ্ছা। এভাবেই সম্পূর্ণ অটুট সম্মানের সাথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অধ্যায় ৫, স্বাধীনতার ভিত্তি। তো এখান থেকে আমরা আসলে কি বুঝতে পারি? ইতিহাস সবসময়ই সাক্ষী থেকেছে যে কোনো সাম্রাজ্য যখন চরম লোভ আর স্বৈরাচারের পথে হাঁটে, তার পতন অনিবার্য। রানীর এই আত্মত্যাগ কোনোভাবেই বৃথা যায়নি। এটি নিছক কোনো পরাজয় ছিল না, এটি প্রমাণ করেছিল যে স্বাধীনতার মূল্য ঠিক কতটা চড়া হতে পারে। এই আত্মত্যাগ ছিল সেই মহাসাগরের মতো রক্ত আর কান্নার শুরু, যা অবশেষে একটি নতুন জাতির স্বাধীনতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বীজ বপন করেছিল। চলুন দেখি কিভাবে এই ঘটনাগুলোর রেশ পরবর্তীতে প্রভাব ফেলেছিল। 1857 সালের সেই রক্তাক্ত প্রান্তর থেকে রোপণ করা স্বাধীনতার বীজগুলোই কিন্তু প্রায় 1 শতাব্দী পর মহীরুহে পরিণত হয়। 1947 সাল তারই চূড়ান্ত বিজয়ের প্রতীক। আজকের এই ঐতিহাসিক বিশ্লেষণটি শেষ করার আগে একটি গভীর প্রশ্ন চিন্তার জন্য রেখে দেওয়া হচ্ছে। সেই বিভক্ত রাজারা যদি নিজেদের স্বার্থ ভুলে ঐক্যবদ্ধ হতেন, তবে কি 1857 সালেই স্বাধীনতা আসত? ইতিহাসের পাতাগুলো কি অন্যভাবে লেখা হতো? এই প্রশ্নটা হয়তো আমাদের চিরকালই ভাবিয়ে তুলবে। আমাদের আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এই যাত্রা অব্যাহত থাকুক।